এডুকেশনে খুবই সচেতনভাবে 4টা জিনিসকে আনা দরকার: জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ। আমার যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে তো আমি গাড়ি চালিয়ে যাওয়ার সময় কোনো পশু পাখি পেলে তার উপরে উঠিয়ে দেব। আমার মধ্যে যদি মূল্যবোধের জন্ম না নেয় তাহলে তো আমি রাস্তাঘাট পরিষ্কার রাখবো না। আমার সন্তানের দায়িত্ব শুধু শিক্ষকের না, আমি যে প্রতিষ্ঠানে পাঠালাম তাকে তৈরি করার দায়িত্ব গার্ডিয়ান হিসেবে আমার, স্কুলের সাথে সংশ্লিষ্ট অন্য যে স্টেক হোল্ডার আছে সবার, তাকে তৈরি করার দায়িত্ব সমাজের, তাকে তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। আমার মাথায় যে একটা জিনিস ঢুকে আছে যে আমার ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে, চাকরি করবে, এই একটা কনসেপ্ট তো আমাকে সব নষ্ট করে দিচ্ছে। উচ্চশিক্ষিতের বেকারত্বের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় পজিশনে। বিবিসিতে আসছে যে চট্টগ্রাম থেকে একজন তরুণী বলতেছে 18টার মতো পরীক্ষা দিয়েছি, বাট আমার একটা জব হয়নি। বাজারে যা দরকার তা তো ইউনিভার্সিটিগুলো পড়াচ্ছে না। এই বিষয়ে আপনি কি মনে করেন? একাডেমিগুলো নিজের মতো করে টিচিং লার্নিং করছে, সার্টিফিকেট বিতরণ করছে, কিন্তু মাঠে কি হচ্ছে সেই দিকটা কিন্তু তার কাছে নাই। পড়াশোনা করতে দেশের বাইরে গিয়ে দেখেছি যে ছোট্ট একটা কাজও রাষ্ট্র তাকে একটা ডিসেন্ট ওয়ার্ক হিসাবে ট্রিট করে, কিন্তু আমার দেশে কি সুযোগটা আছে? পৃথিবীর অনেক দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু নীতি কিন্তু চেঞ্জ হয় না। আমাদের দেশে এই প্রত্যেকটা নীতি দেখবেন যে টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি প্রশ্ন করি ভাইবা বোর্ডে, বাবা তুমি কি পারো একটু বলো তো, আর উত্তর নাই। আপনার কাছে কি মনে হয় যে শিক্ষা ব্যবস্থা কতটুকু দায়ী, বা শিক্ষা ব্যবস্থায় আসলে প্র্যাকটিক্যালি কিরকম পরিবর্তন হওয়া উচিত ছিল বা হচ্ছে? এই যে ফ্যাক্টরি টাইপ যে এডুকেশন সিস্টেম, এটা দিয়ে ভাই আমাদের সন্তানদেরকে এমপ্লয়েবল করা সম্ভব না। আমার কাছে যেটি মনে হয় টোটাল দায়টা। আজকের পডকাস্টের অতিথি মোহাম্মদ কবির স্যার, যিনি আইসিটি মিনিস্ট্রির দীক্ষা প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর, এবং মুক্তপাঠ এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি আপনার আয় বাড়ানোর, চাকরি পাওয়ার জন্য অথবা ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজনীয় সকল কোর্স ফ্রি পাচ্ছেন, গভর্নমেন্ট প্রোভাইড করছে, যদিও বেশিরভাগ মানুষ এটা জানে না। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, কবির হোসেন স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সো সবাইকে পরিচয় করে দিচ্ছি, কবির স্যার হচ্ছে গিয়ে প্রজেক্ট ডিরেক্টর দীক্ষা প্রজেক্টের, আইসিটি মিনিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, যেটা বেকারত্ব নিরসনে কিভাবে অনলাইনে আমাদের দেশের ছেলেমেয়েরা ফ্রি অফ কস্ট গভর্নমেন্টের সাপোর্ট নিতে পারে, অনলাইন ট্রেনিং নিতে পারে, সেই ব্যাপারে চমৎকার একটা প্রজেক্ট। স্যার, আমরা যদি একটা জায়গা থেকে শুরু করি যে আমাদের আসলে বেকারত্বের সংখ্যা, এটা নিয়ে নানা রকম মতামত আছে। আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে বাংলাদেশে আসলে বেকারত্বের সংখ্যাটা কত এবং সেটা কি হারে বাড়ছে? আমিন ভাই, খুবই ভালো প্রশ্ন করেছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা আয়োজনে আমাকে বা আমাদের প্রজেক্টকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে প্রশ্নটি আপনি করেছেন এটি আসলে খুবই ভাইটাল একটি প্রশ্ন। আমাদের যে তরুণ প্রজন্ম, যারা ইউথ, যাদের জন্য আমাদের এই আয়োজন, এই সংখ্যাটা আসলে আপনি নিজেও বলেছেন যে এটা ভেরি করছে। যেমন আমরা যখন বিবিএস এর তথ্যটা দেখি তখন দেখি এটা একরকম, যখন আমরা বিআইডিএস এর তথ্য দেখি আরেক রকম, যখন আবার কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি গিয়ে এই স্টাডিটা করছে তখন দেখছে আরেক রকম, ইভেন পত্রপত্রিকা নিজেও যখন একটা সার্ভে করছে সেখানেও দেখি আরেক রকম। ফলে এই সংখ্যাটা অ্যাকুরেট আসলে বলাটা খুব কঠিন। তবে 2022-এর যে তথ্যটা আপনার বিবিএস যেটা আমাদেরকে দিয়েছে, এই সংখ্যাটা শিক্ষিত তরুণ যে তরুণী আছে এই সংখ্যাটা আপনার প্রায় 27 লাখের মতো। এর মধ্যে অনার্স মাস্টার্স করা একেবারেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা তরুণদের সংখ্যাটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট এটা 17 লাখের মতো, 17 লক্ষের মতো। এরকম একটা সময় আমরা এখন বসবাস করছি। ফলে এটা ছেলে মেয়ে মিলানো এরকম। আর আরেকটা তথ্য আমিন ভাই আপনাকে দেই, সেটি হচ্ছে যে আমরা যদি উচ্চ শিক্ষিতের দিক থেকে চিন্তা করি তাহলে উচ্চ শিক্ষিতের বেকারত্বের দিক থেকে, এটা আইএলও বলছে, আইএলওর তথ্য, উচ্চ শিক্ষিতের বেকারত্বের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় পজিশনে। প্রথম হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় পজিশনে উচ্চ শিক্ষিতের বেকারত্বের দিক থেকে। এটা একটা দিক। আরেকটা দিক যদি আমিন ভাই আপনি একটু দেখেন, যে আপনার নিশ্চয়ই মনে আছে যে কোভিডকালীন সময়ে আমরা পত্রপত্রিকায় দেখেছি এরকম বিজ্ঞাপন যে ভাতের বিনিময়ে পড়াতে চাই। নিশ্চয়ই আপনার মনে আছে, বগুড়া থেকে একটা ছেলে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছে যে ভাতের বিনিময়ে পড়াতে চাই। ইভেন আপনার নিশ্চয়ই মনে আছে যে ফেসবুকে একজন এসে তার সার্টিফিকেটটা পুড়িয়ে দিয়েছে, বলল যে এই সার্টিফিকেট দিয়ে আমার কী হবে, আমি তো নিজেকে এমপ্লয়েবল করতে পারছি না।
ইভেন বিবিসিতে আসছে যে চট্টগ্রাম থেকে একজন তরুণী বলতেছে যে আমি 18টার মতো পরীক্ষা দিয়েছি, বাট আমার একটা জব হয়নি। তাহলে স্বাভাবিকভাবে আমি ওই প্রশ্ন জাগে যে তাহলে প্রবলেমটা আসলে কোথায়? আমরা তো চাই আমাদের সন্তান পড়াশোনা করুক, পড়াশোনা করে ভালো মানুষ হোক, নিজেকে এমপ্লয়েবল করুক, সমাজ এবং দেশের সেবাটা করুক, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না কেন? তাহলে সমস্যাটা আমাদের কোথায়? এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব সময় এসেছে আইডেন্টিফাই করার এবং সেই অনুযায়ী ব্যবস্থাটা নেয়ার। এখানে কি কোনো নাম্বার আছে যে প্রতি বছর কি পরিমাণ বেকার বাড়ছে? প্রতি বছর একদম এইভাবে নেই, বাট যখন এই রিসার্চগুলো হচ্ছে আপনার বিআইডিএস কিংবা বিবিএস কিংবা এই জায়গাগুলো থেকে যখন এটা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সংখ্যাটা বাড়ছে, ডে বাই ডে এটা বাড়ছে, একটু একটু করে বেড়ে যাচ্ছে এই সংখ্যাটা। ইভেন যারা চাকরি করছে তাদের মধ্যে অনেকে তো দেশে বা দেশের বাইরে, আমরা যদিও রেমিটেন্স নিয়ে আমরা খুবই প্রাউড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে ফিলিপিনের মতো দেশ থেকে বা ভিয়েতনামের মতো দেশ থেকে তারা যেই স্ট্যান্ডার্ডের জব পায় মিডল ইস্টে, সেখানে আমাদের দেশের ছেলে মেয়েরা তার থেকে বেশি একাডেমিক্যালি যোগ্য অনেক ক্ষেত্রে, কিন্তু তারপরে তারা একদম সবচেয়ে লোয়েস্ট টিয়ারে জব করছে এবং কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছে, কারণ এর থেকে বেশি সে চাকরি পাচ্ছে না। এর কারণটা কি? সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। আমিন ভাই, আমার কাছে যেটা মনে হয় যে মূল কারণটা হচ্ছে তার স্কিল, তার সেই দক্ষতাটা আসলে নেই, সেই জন্য এমনটি হচ্ছে। যেমন আপনাকে যদি একটা ছোট্ট উদাহরণ দিই আমিন ভাই, আপনি দেখবেন যে কিছুদিন আগে একটা ভাইভাতে একজনকে প্রশ্ন করলাম যে তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? সে বলল যে আমি পড়াশোনা করেছি বাংলায়। আচ্ছা, তাহলে তুমি বলো বাংলায় কোন এরিয়াটা তোমার খুব প্রিয়, যেখানে তুমি খুব ভালো করেছো অথবা তোমার পড়তে ভালো লাগে। কিন্তু সে এই এরিয়াটা আইডেন্টিফাই করতে পারছে না যে তার আসলে পছন্দের এরিয়াটা কোনটা। বাংলা তো একটা বড় জিনিস। তখন তাকে আমরা ভাইভাতে যারা ছিলাম 2-1টা প্রশ্ন করলাম, করে তার ভেতরে ঢোকার চেষ্টা করলাম যে তার আসলে পছন্দের এরিয়াটা কেমন, সে কি জানে এটাকে বের করার। কিন্তু একটা সময়ে সে দেখলাম যে বলতেছে যে বাংলা নিয়ে সে যে পড়াশোনা করেছে তার ওই রকম পছন্দের এরিয়াটা আমরা খুঁজে বের করতে পারছি না। তখন তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে যখন উত্তর পাচ্ছিলাম না, তখন তাকে বললাম যে তুমি আসলে পড়াশোনা করেছো কোথায়? সে তখন বলতেছে যে গ্রামের একটা গভর্নমেন্ট কলেজে অনার্স পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তখন তাকে প্রশ্ন করলাম, তুমি যে ওখানে পড়েছো কতজন স্টুডেন্ট ছিল? বলতেছে আমার তো স্টুডেন্ট ছিল 200 আমাদের ব্যাচে। তো তোমাদের ব্যাচে 200 স্টুডেন্ট ছিল, শিক্ষক সংখ্যা ছিল কত? ওই শিক্ষক ছিল 2 জন। আমির ভাই, আপনি খেয়াল করেন অনার্সের 4টা ব্যাচ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টা ব্যাচ, মাস্টার্সের একটা ব্যাচ, একটা কলেজ, 200 স্টুডেন্ট, শিক্ষক 2 জন। তাহলে এই শিক্ষার্থী বাংলার কি শিখবে আপনি বলেন? তার কাছ থেকে আমরা কি পাবো? টোটাল তার পড়াশোনাটা হচ্ছে সার্টিফিকেট সর্বস্ব। বলে তাকে অনেক প্রশ্ন করে তার কাছ থেকে বাংলার অনেক কিছু বের করতে পারিনি আমরা। হয়তো কিছু জিনিস সে মুখস্থ করেছে, পেপার পেন্সিল টেস্ট দিয়েছে, সার্টিফিকেট নিয়ে বেরিয়েছে। কিন্তু যখনই তাকে প্রশ্ন করলাম যে তুমি একটা এই বিষয়ের উপরে 2টো লাইন লিখো অথবা তুমি 2 মিনিট কথা বলো, তখন সে কিন্তু এটা পারছে না। যে জিনিসটা তার প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে, একটু একাডেমিক রাইটিং, একটু একাডেমিক বলা, সেই জিনিসটা সে পারছে না। তো এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোই তার পরবর্তী লাইফে প্রভাব বিস্তার করছে। এখন সে যেখানেই নিজেকে কোনো না কোনোভাবে এমপ্লয়েবল করছে, সেখানে ভালো সেবা দিতে পারছে না, কিংবা বাইরে যাচ্ছে, গ্যাপগুলো থেকে যাচ্ছে। যার জন্য দেখা যাচ্ছে যে ইন্ডিয়া কিংবা অন্য দেশ, চায়না কিংবা শ্রীলঙ্কা, তাদের ইউথরা যেভাবে আর্ন করছে সেখানে আমরা সেখানে পারছি না। একটা জিনিস এখানে খুবই রেলেভেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলা বা আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি সব মিলে, আমি কম্বাইন বলতেছি,
আমাদের একটা বিশাল পপুলেশন বাংলা পড়তে পারে, মানে বাংলা সাবজেক্টটাতে সে পড়তে পারে, অনার্স করতে পারে বা ব্যাচেলার্স করতে পারে, ফিলসফিতে করতে পারে, কিন্তু ও চাকরি করবে কোথায়? মানে আমাদের চাকরির যে বাজার, সেই চাকরির বাজারে একটা ফিলসফি পড়া ছেলেমেয়ের তো কদর নাই, তারা তো খুঁজতেছে না। কিন্তু সেই ছেলেমেয়েটা কেন ফিলসফি পড়তেছে? কারণ সে দেখতেছে এই সাবজেক্টটা আছে। এখন চাকরি যখন কল সেন্টার বলি, অথবা চাকরি যখন অ্যাকাউন্টিং বলি, ম্যানেজমেন্ট বলি, বিভিন্ন রকম সেলস বলি, সেইগুলোর তো অর্থাৎ বাজারে যা দরকার তা তো ইউনিভার্সিটিগুলো পড়াচ্ছে না। এই বিষয়ে আপনি কি মনে করেন? একদম টোটালি আপনি যেটা বললেন, যে ধরনের একটা গ্যাপ তো আছেই এটা, এবং বেশ অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে এই গ্যাপটা তৈরি হয়েছে আমাদের। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমি ইউনিভার্সিটিতে কিংবা আমার জায়গাতে আমি পড়াচ্ছি এক জিনিস, সে বাইরে গিয়ে ফেস করতেছে আরেক জিনিস। ফলে এই যে মিসম্যাচটা হচ্ছে, সে কিন্তু বেরিয়ে এসে আর নিজেকে এমপ্লয়েবল করতে পারছে না। এই জায়গাতে আমিন ভাই দুটো জিনিস, একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কি চায় এটা যেরকম একাডেমিকে বুঝতে হবে, একাডেমিকেও ঠিক সেই ধরনের পিপল তৈরি করে মার্কেটে দিতে হবে। এই জায়গায় একটা বিরাট গ্যাপ অনেক দিন ধরেই আমাদের এডুকেশনে আছে, এবং এই গ্যাপ পূরণের জন্য কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। এই উদ্যোগের একটা অংশ হচ্ছে আমাদের এই প্রজেক্ট, এই দীক্ষা প্রজেক্টটি। পাশাপাশি এখানে আরেকটা জিনিস যে আমিন ভাই, এই গ্যাপগুলো আসলে কেন হচ্ছে? গ্যাপগুলো হয় তখনই যখন আসলে এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে মাঝে মাঝে যে সমন্বয়গুলো করা দরকার, বোঝা দরকার একজন আরেকজনকে, সেই জায়গাটা আসলে আমাদের হচ্ছে না। দেখা যাচ্ছে যে একাডেমিগুলো নিজের মতো করে দিনের পর দিন টিচিং লার্নিং করছে, সার্টিফিকেট বিতরণ করছে, কিন্তু মাঠে কি হচ্ছে সেই দিকটা কিন্তু তার কাছে নাই। ইভেন আপনি যদি দেখেন, আমরা তো এখন বলছি যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এই যুগে এসে কিন্তু অনেক জব যেগুলো আমরা ছোটোবেলায় দেখে এসেছি এখন কিন্তু নাই। নিশ্চয়ই আপনার মনে আছে যে আমরা ছোটোবেলায় দেখেছি যে এই কাঠগুলো মসৃণ করা হতো এইভাবে হাতে ঘষে ঘষে। এখন কি এটা করে? হ্যাঁ, এখন কিন্তু নাই, ওই লোকের জবটা কিন্তু এখন নাই। ইভেন আপনি জানেন যে গার্মেন্টে কাপড় কাটা হতো হাতে কাঁচি দিয়ে। ইভেন আমি একটা গার্মেন্ট ভিজিট করেও দেখেছি যে অনেকগুলো কাটিং মাস্টার যারা হলো কাপড় কাটতেছে। কিন্তু এখন যদি আপনি একটা গার্মেন্টে যান, গিয়ে দেখবেন একজন, আর কাপড় কাটতেছে মেশিনে, এবং এই 10 জন কাটিং মাস্টার সারাদিনে যে পরিমাণ কাপড় কাটে, সমপরিমাণ কাপড় 10 মিনিটে কাটছে একটা মেশিন। তো এই যে এখন ভুল ছাড়া, ক্লান্তি ছাড়া, কোনো আন্দোলন ছাড়া, সেটাও অ্যাড করি সাথে। তো এখন দেখেন, মানে এই যে পরিবর্তন, এখন একাডেমিগুলো যদি এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ না খাওয়ায়, ওইভাবে যদি তৈরি না করে, তাহলে এই ছেলে মেয়েগুলো এসে কি করবে বলেন? এটা একটা। আমি আরেকটা জিনিস অ্যাড করি এখানে আপনার সাথে। একটা হচ্ছে যে আমার সন্তান যখন একাডেমিতে যাচ্ছে, তাকে স্বপ্ন দেখানো, তাকে এমপ্লয়েবল করার যে রাস্তাগুলো দেখানো, এটা কাজ কিন্তু হচ্ছে একাডেমির। একাডেমি কি দেখাচ্ছে যে তুমি চাকরি করবা। কেন চাকরি করতে হবে আমিন ভাই? চাকরি ছাড়া দেশে কাজ নেই, নিজেকে এমপ্লয়েবল করার মতো অনেক স্কোপ আছে না, এন্টারপ্রেনার করার মতো অনেক স্কোপ আছে না? সেই কথাগুলো কেন আমাকে একাডেমিয়া বলবে না? সেই কথাগুলো তো বলতে হবে তাকে। আপনি দেখেন যে আমরা যারা একটু সুযোগ হয়েছে বিভিন্ন পড়াশোনা করতে দেশের বাইরে গিয়ে দেখেছি যে একেবারে ছোট্ট একটা কাজও রাষ্ট্র তাকে একটা ডিসেন্ট ওয়ার্ক হিসাবে ট্রিট করে। কিন্তু আমার দেশে কি সুযোগটা আছে? রাষ্ট্রকে একদিকে সমস্ত কাজকে একটা ডিসেন্ট ওয়ার্ক হিসেবে যেমন ঘোষণা করতে হবে, একাডেমিয়াকে তার লার্নারকে সেই স্বপ্নগুলো দেখাতে হবে যে সবই কাজ এবং ডিসেন্ট ওয়ার্ক এগুলো। অন্যদিকে তাহলে এই চাপটা কমে আসবে। শুধুমাত্র চাকরির স্বপ্নগুলো দেখানো আমার মনে হয় ঠিক না। আপনি যদি দেখেন শুধুমাত্র নার্সিং এবং কেয়ার গিভিং একটা সিম্পল জিনিস, এটাতে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে-তে জবের কোনো অভাব নেই। অনেক টাকা, ডাক্তারের কাছাকাছি বেতন পায় নার্স অথবা কেয়ার গিভাররা। আমার দেশের এত ছেলে মেয়ে কেউ নার্সিং এবং কেয়ার গিভিং পড়ে না। পড়াশোনাটাও সহজ, এমন কোনো কঠিন পড়াশোনা না। আমার দেশের ছেলে মেয়ে পড়তেছে বাংলা। তো বাংলাটা যে সে পড়লো, তো তারপরে তার ট্র্যাকটা কী হবে? সে তো চাকরি খুঁজতেছে, এই জন্য বাংলা পড়ছে। বাট বাংলা থেকে সে চাকরিটা কীভাবে পাবে? ফিলসফি ডেফিনেটলি আমার খুবই পছন্দের সাবজেক্ট, বাট একদম সাধারণ একটা ছেলে, সাধারণ আইকিউ এর একটা ছেলে, সে ফিলসফি পড়ে সে কী করবে? তার জীবনে পরবর্তীতে সে কি আসলে
সবসময় ফিলসফির মানে জটিলতা বোঝা এবং সেই অনুযায়ী জীবন করার কোনো সম্ভাবনা আমরা দেখি, প্রশ্নই আসে না। তো সেইখানে মানে গ্যাপটা তো অনেক বেশি। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাই অনেক কথা গত 5 বছরে হয়েছে, বিভিন্ন রকম পরিবর্তন, সংস্কার, সমালোচনা, অনেক কিছু হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে শিক্ষা ব্যবস্থা কতটুকু দায়ী, বা শিক্ষা ব্যবস্থায় আসলে প্র্যাকটিক্যালি কীরকম পরিবর্তন হওয়া উচিত ছিল বা হচ্ছে? আমিন ভাই, প্রশ্নটি খুব কঠিন একটি প্রশ্ন। আমার কাছে যেটি মনে হয় যে টোটাল দায়টা শিক্ষা ব্যবস্থার। এক কথায় যদি আমি উত্তরটা দিই, টোটাল দায়টা শিক্ষা ব্যবস্থার। আসলে শিক্ষা ব্যবস্থা যেভাবে পরিবর্তন হওয়ার কথা আমরা হয়তো সেভাবে করতে পারছি না। শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নিয়ে যাওয়ার কথা, এটা যেরকম একটা সুশৃঙ্খল একটা সিস্টেমের মধ্যে থেকে এগিয়ে যাবে, আমরা হয়তো সেই জায়গাতে নিতে পারতেছি না। আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশে নীতি হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু নীতি কিন্তু চেঞ্জ হয় না। আমাদের দেশে এই প্রত্যেকটা নীতি দেখবেন যে টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, থাকছে না। একটা ভালো নীতি হয়তো থাকছে না, একটা ভালো চিন্তা হয়তো থাকছে না, আমরা চেঞ্জ করে ফেলতেছি। কিন্তু আমার কাছে মনে হয় শিক্ষার ক্ষেত্রে যে নীতিগুলো করা হবে এটা একটু দীর্ঘমেয়াদী এবং একটু ভিশনারি, এবং সেটা যেন কোনোভাবেই কোনো ধরনের রাজনৈতিক চিন্তা দিয়ে বিবেচনা করা না হয়। এটা আমার প্রথম অনুরোধ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি রাইটলি বলেছেন যে শিক্ষা আসলে শিক্ষার জায়গাটাতে নাই। শিক্ষা এখনও যদি আপনি কোনো একটা পরীক্ষা নেন, তাহলে সবার মাথায় যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে কিছু পেপার পেন্সিল টেস্ট, কিছু গদবাঁধা প্রশ্ন, যেটা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ এবং সায়েন্স থেকে। কিন্তু এই জিনিসগুলোকে যদি আপনি একটু প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসেন, আপনি যদি তাকে প্রশ্ন করেন যে তোমার মেমোরিটা অফ রাখো, তুমি কি করতে পারো, দেখো তো করে দেখাও, তুমি কি পারো এটা বলো, তার কোনো উত্তর নাই। যে কোনো সাবজেক্টে পড়াশোনা, আপনি যেরকম ফিলোসফির কথা বললেন কিংবা অন্য সোশ্যাল ওয়ার্ক বলি বা ম্যাথ বলি বা যাই কিছু বলি, যদি প্রশ্ন করি ভাইবা বোর্ডে কখনো যে বাবা তুমি কি পারো একটু বলো তো, আর উত্তর নাই। কিন্তু তাকে যদি প্রশ্ন করি বিভিন্ন রকম প্রশ্ন, যে বলো সংসদ ভবনের ডিজাইনারকে, এগুলোর উত্তর সে জানে। কিন্তু যখন বলি যে তুমি এখানে একটা কিছু করে দেখাও, তার কাছে আর উত্তর নেই, খুব কম। আমি পিএসসিতে একটা ভাইবা নিতে গিয়ে দেখেছি যে সারাদিন ভাইবা নেওয়ার পরে বিকেলবেলায় গিয়ে একটা ছেলেকে পেয়েছি যে বলতেছে যে আমি তো জাদু দেখাতে জানি, তো পারবা এখানে দেখাতে? বলে হ্যাঁ পারবো তো দেখাতে, দেখাও। সে জাদু দেখালো, আমরা সুপারিশ করলাম যে তাকেই দরকার, কারণ সে মানুষকে কনভিন্স করতে জানে। তো এই যে জিনিসগুলো আপনি দেখেন যে আমি কি পারি, আমি কি করতে পারি, এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারি নাই। ফলে শিক্ষা ব্যবস্থাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দুর্বলতা। একটা জিনিস আমিন ভাই আপনার সাথে এখানে শেয়ার করি, দেখেন শিক্ষা ব্যবস্থাটা এত বেশি কাটাছেঁড়া হচ্ছে আমাদের দেশে, ঘন ঘন কাটাছেঁড়া হচ্ছে, যার জন্য কিন্তু এই দুর্বলতাগুলো থেকে যাচ্ছে। আপনি একজন ড্রাইভারের কথা যদি চিন্তা করেন, সে ঢাকায় অন্যান্য জায়গাগুলোতে যেভাবেই গাড়ি চালায়, কিন্তু যখন সে ক্যান্টনমেন্টে যায় সে কিন্তু একদম নিয়ম মেনে চলে। ঠিক শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত এরকম একটা সুশৃঙ্খল ব্যবস্থা, যে সিস্টেমের মধ্যে একজন শিক্ষক যখন ঢুকবে খুবই পিউরিফাইড হয়ে ঢুকবে, সে প্রতিনিয়ত নিজের যে অ্যাপ্রেজাল এটা সে প্রমাণ করবে, কাজ করবে, নিজের ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি এটা পাবে, নিজের হেলথ সিকিউরিটি পাবে এবং জাতিকে সে সেবা দেবে। অ্যাট দ্য সেম টাইম শিক্ষার্থী যখন এই সিস্টেমের ভিতরে ঢুকবে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে, যাতে সে বেরিয়ে নিজেকে এমপ্লয়েবল করতে পারে, এরকম একটা যোগ্যতা নিয়ে সে বেরিয়ে আসবে। আমরা কি পেরেছি এরকম একটা সিস্টেম দাঁড় করতে আমিন ভাই? আমরা কিন্তু পারি নাই। সুতরাং এডুকেশনে এই ধরনের একটা সিস্টেম দরকার, একেবারে টপ টু বটম, যেটার ভিতরে ঢোকার সাথে সাথে এরকম একটা সুন্দর সিস্টেমের ভিতর দিয়ে সে বেরিয়ে আসবে, কিন্তু আমরা এটা পারি নাই। আপনি যদি দেখেন যে আমাদের এডুকেশন এটা জাস্ট লাইক ফ্যাক্টরি। আপনি দেখেন সকালবেলা পিঠে ব্যাগ নিয়ে খুব সুন্দর পোশাক পরে ঢুকতেছে এই ফ্যাক্টরির ভিতরে, তারপরে এখানে প্রসেস হচ্ছে, আর প্রসেসটা হচ্ছে এমনভাবে যে আমার সন্তানের ক্রিয়েটিভিটি, তার যে ইন্টেলিজেন্স, এগুলোকে ছেঁকে বের করে দিচ্ছে। আর দিন শেষে, অর্থাৎ এই যে 4 বছর 5 বছর যখন এই প্রতিষ্ঠানে সে থাকে, যেদিন সে বেরিয়ে যায় এদিন তার হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, এই নাও তুমি A+ পেয়েছ। সুতরাং এই যে ফ্যাক্টরি টাইপ যে এডুকেশন সিস্টেম, এটা দিয়ে ভাই এই জগতে
আমাদের সন্তানদেরকে এমপ্লয়েবল করা সম্ভব না। যেটা দরকার সেটা হচ্ছে প্রথম তাকে নিজের মনের মধ্যে নিতে হবে যে আমি আসলে কি করতে পারি, এই করাটা দিয়ে নিজেকে এমপ্লয়েবল করতে পারবে, আমার কাছে মনে হয়। প্র্যাকটিক্যালি মানে একটা বড় প্রবলেম কি, যে যেমন ধরেন সরকার পরিবর্তনের সাথে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, এটা যেমন একটা নির্মম বাস্তবতা, আরেকটা কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে কি যে আমাদের দেশের শিক্ষাবিদরা, বিভিন্ন মতাদর্শের শিক্ষাবিদরা, তারাও কিন্তু একসাথে আসলে বসতে পারে না। তারপরে আবার যখন আপনি বলবেন ইন্ডাস্ট্রির সাথে শিক্ষাবিদরা বসবে, তারাও কিন্তু আবার একসাথে বসতে পারে না। আবার যখন সচিবরা শিক্ষাবিদরা বসবে, মানে বুঝতে পারছি যে এটা হয়তো আমাদের জন্য খুব সহজ, যেহেতু আমি আপনি রাজনৈতিক ব্যক্তি না, রাজনীতির ব্যক্তিদেরকে মানে হয়তো আমাদের দোষ দেওয়াটা ইজি, কিন্তু আমি বাস্তবতাটা বলতেছি যে হ্যাঁ, তাদেরকে কিছু জায়গায় সমালোচনা অবশ্যই যৌক্তিক, কিন্তু আমাদের কিন্তু এখানে এটা একটা সামষ্টিক ফেইলিয়ার। যে আমি আমার অবজারভেশনটা হচ্ছে কি যে 3টা ডিফারেন্ট ডিপার্টমেন্টের প্রফেসররা একসাথে কাজ করতে পারে না বা চায় না, আবার তাদের সাথে যখন সচিবরা যুক্ত হয় তারা আবার একসাথে কাজ করতে পারে না, আবার যখন সচিবরা শিক্ষাবিদরা বলে ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের সাথে বসে, মানে বাই দ্যাট টাইম অলরেডি মানে 10টা কমিটি হয়ে গেছে, 10টা ডিফারেন্ট গ্রুপ হয়ে গেছে, 10টা ডিফারেন্ট ঘটনা হয়ে গেছে। ইউনানিমাস যে একটা এডুকেশন সিস্টেম থাকবে, এই হেলথেও অবশ্যই ইউনানিমাস থাকা অবশ্যই খুবই জরুরি। এটা একটা বড় রকমের মানে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আপনি নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে একজন শিক্ষককে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে, কেন? তার বেতন বাড়ানোর জন্য। এগুলো কেন হবে আমিন ভাই বলেন? মানে এমন একটা সিস্টেম আপনি রাষ্ট্রীয় সিস্টেম দাঁড় করাবেন যেখানে এইগুলো করার কোনো সুযোগই থাকবে না। তার কাজ, সে শিক্ষকতায় পেশায় এসেছে, তার কাজ হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখানো, তাকে পথ দেখানো, তাকে টিচিং লার্নিংয়ের পথগুলো দেখানো। তাকে কেন প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াতে হবে? তার মানে আমার সিস্টেমে ত্রুটি আছে, এটাকে চেঞ্জ করতে হবে। আবার আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে আমাদের দেশের শিক্ষকরা এই যে সম্মানের জন্য, মর্যাদার জন্য যে আন্দোলন করে, এটাও কিন্তু আবার ঠিক না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার ইতিহাস দেখলাম যে এই যে সম্মান মর্যাদা, এটা কিন্তু ভাইস ভার্সা, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। রাষ্ট্র আমাকে যদি 10 টাকা দেয়, শিক্ষক রাষ্ট্রকে 15 টাকা প্রতিদান দিয়েছে। রাষ্ট্র পরের মাসে বলেছে যে তোমার বেতন 20 টাকা, শিক্ষক বলে যে প্রতিদানটা দেয় পরের মাসে সেটা হলো 25 টাকা, রাষ্ট্র বলে তোমার বেতন 30 টাকা। এটা হচ্ছে এরকম গিভ অ্যান্ড টেক। সুতরাং এই কালচারটাও কিন্তু আমাদের মধ্যে নাই। রাষ্ট্র আমাকে যাই দিচ্ছে, আমাকে আমার যতটুকু অন্যের সংস্থান করছে, যতটুকু সম্মান দিচ্ছে, আমি কি সেটার প্রতিদান দিতে পারছি? এই প্রশ্নটাও কিন্তু শিক্ষকের কাছে, শিক্ষক কিন্তু সেটাও দিচ্ছে না। কিন্তু সুতরাং এই গিভ অ্যান্ড টেকটা যদি থাকতো আমাদের মধ্যে, তাহলে কিন্তু রাষ্ট্র ফিল করতো। আবার রাষ্ট্রেরও ত্রুটি হচ্ছে যে রাষ্ট্রের কাছেও কিন্তু ওইরকম একটা সুন্দর সিস্টেম নাই, যেটা আপনি বললেন, ওই সিস্টেমটা কিন্তু নাই। যদি এই সিস্টেমটাও থাকতো, তাহলে হয়তো শিক্ষক এই কলের মধ্যে ঢুকলে সে নিজেকে রেকটিফাই করতে পারতো। সেখানেও ত্রুটি আছে আমাদের দেশের সামষ্টিকভাবে। আপনি যদি দেখেন যে যারা আজকে পড়াশোনা করতেছে, তাদের কিন্তু ধরেন লাস্ট প্রফেশন যেটা তারা চায় যে তার ছেলে মেয়ে হোক, সেটা হচ্ছে ধরেন স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক। ধরেন আমার 2 ছেলে, আমি কখনোই চাই না তারা শিক্ষক হোক। যদি শিক্ষক হয়, সেটা যেন ইউনিভার্সিটির শিক্ষক হয়, এটা কিন্তু স্বাভাবিকভাবে মোট। কিন্তু আমি যদি কখনো অস্ট্রেলিয়া মাইগ্রেট করি, আমি খুবই কমফোর্টেবল, বা কানাডায় মাইগ্রেট করি, খুবই কমফোর্টেবল যে আমার ছেলে মেয়ে স্কুল টিচার হবে। কেন? কারণ আমি জানি স্কুল টিচার হিসেবে সেই সম্মান এবং সম্মান হিসেবে পাবে। বাংলাদেশে সেই সম্মান এবং সম্মানই পাবে না। তো যারা মানে নতুন প্রজন্ম গড়ার কারিগর শিক্ষক, সেটা কিন্তু আসলে আমরা বলি, এগুলো মুখে কথা বলি, বাট আসলে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে ওই শিক্ষকও চায় না যে তার সন্তান শিক্ষক হোক। এটা অনেকের ক্ষেত্রে সত্যি, কারণ সে জানে যে সে তার জীবনে সেই সম্মান এবং সম্মানই সে দেখে নাই। আবার আমি যদি ইউনিভার্সিটি শিক্ষক দিকে দেখি, সবাই না, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন ইভেন আরও অনেক উচ্চ ইউনিভার্সিটি, আমি নাম না বলি বা কারণ সেটার প্রয়োজন নাই, 30 বছর ধরে সে একই নোট পড়ায়। 30 বছরে তার একবারও মনে হয় নাই আমার নোটটা আসলে একটু ইভলিউশন দরকার, এটা একটা পরিবর্ধন সংস্কার দরকার। জাস্ট বিকজ এটা তার জন্য কমফোর্টেবল, সে 30 বছর ধরে একই জিনিস পড়ায়, ওই একই সেট অফ প্রশ্ন করে। কিন্তু 30 বছরের পৃথিবী কমপ্লিটলি বদলাই গেছে। 30 বছরে তার মোবাইল আসছে, মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট হয়েছে, সে এখন ChatGPTর সাথে কথা বলে। কিন্তু তার একবারও মনে হয় না আমার ছেলেমেয়েরা যে নোটটা পড়ে, এই নোটটার সংস্কার দরকার। জাস্ট বিকজ বেতন তো বাড়বে না,
কি লাভ, থাক, আমি চাকরিতে একই চাকরি থাকবে। হ্যাঁ, সে সেই অ্যাসোসিয়েট প্রফেসর থেকে আজকে সে সিনিয়র প্রফেসর, তার একবার এটা মনে হয় না। এই বিষয়গুলো কিন্তু দুঃখজনক, কিন্তু বাস্তব। খুবই দুঃখজনক। এটা কিন্তু আমি জানি না, আমি 2-1টা দেশ দেখেছি যেখানে এটা অসম্ভব, এই ধরনের শিক্ষকতা করা একেবারেই অসম্ভব। মানে ওখানে হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষককে, সেটা হচ্ছে যে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, তাকে বছর শেষে নিজেকে প্রুভ করতে হয়, ইয়েস আই এম এবল টু কন্টিনিউ। এটা যদি সে মানে প্রমাণ করতে না পারে অ্যাপ্রেজাল টেস্টের মাধ্যমে, সে কিন্তু পরের বছর চাকরি করতে পারে না, মানে সেবাটা দিতে পারে না এই শিক্ষায়। কিন্তু আমার দেশে আপনি চিন্তা করেন, আমি একবার শিক্ষক হলাম তো আজীবনের শিক্ষক। ওই যে যেটা বললেন, এইরকমও দেখেছি যে আমারও খুব মনে পড়ে যে কাগজের মধ্যে স্টেপল করে নিয়েছে, ধরছে, পড়ে যাচ্ছে, কাগজটা একদম ডিসকালার হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, সেটা দেখে দেখে পড়াচ্ছে, বলছে তোমরা লিখো। মানে এই ছিল আসলে পড়াশোনা সত্যিকার অর্থে। কিন্তু এগুলো মানে খুবই বাস্তবতা আমিন ভাই, এগুলো পৃথিবীর কোনো দেশে সম্ভব না, এগুলো সম্ভব না। মানে সেখানে একদিকে যেমন শিক্ষক সম্মান পায়, মর্যাদা পায়, অন্যদিকে শিক্ষককে কিন্তু নিজেকে প্রমাণ করেই কিন্তু সেখানে সেবাটা দিতে হয়, থাকতে হয়। বলে এই যে ভাইস ভার্সা, এটা কিন্তু আমরা আমাদের দেশে এখনো প্রতিষ্ঠিত করতে পারি নাই। আপনি অবাক হবেন, আমরা জাপানে কিছুদিন আগে কথা বলছিলাম যে প্রাইমারি লেভেলের একজন শিক্ষকের সাথে, দেখি যে শিক্ষার্থীরা ক্লাসরুমে জগিং করছে, শারীরিক কসরত করছে। তো টিচারকে আমরা জিজ্ঞেস করলাম, তুমি কি করছো এগুলো? বলতেছে যে ওরা তো আগামী বছর লেখাপড়া শুরু করবে, ওদের ফিটনেস তৈরি করতেছে। আর আমি আমার সন্তানকে একদম শুরুতেই শেখাচ্ছি বর্ণমালা, বাংলা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, এগুলো শেখাচ্ছি। কিন্তু ওরা বলতেছে যে না, পড়াশোনার আগে নিজেদের ফিটনেস তৈরি করতে হবে। তো এই যে জিনিসগুলো দেখি যে কত পার্থক্য আমাদের এডুকেশনের সাথে তাদের এডুকেশনের, এই জিনিসগুলো এখন মনে হয়। শিক্ষায় যে সবচেয়ে বড় বিনিয়োগটা দরকার, এটা আমার কাছে মনে হয় যে আমরা এটা জাতি হিসেবে এখন উপলব্ধি করতে পারি নাই। আপনি দেখবেন আমাদের দেশে ধরেন এই যে আইসিটি মন্ত্রণালয় থেকে এখন এই প্রজেক্টের মাধ্যমে 50টা কোর্স করা হচ্ছে। এই কোর্সগুলো কাদের জন্য? যারা হচ্ছে অনার্স মাস্টার্স পড়ে বেরিয়েছে, যারা জব সেকার, নিজেকে এমপ্লয়েবল করতে পারতেছে না। চমৎকার চমৎকার কোর্স আছে এখানে। যেমন আছে একটা হলো অটোমেটেড ফুড প্রসেসিং। আমার পরিচিত একজন ছেলে, এটা রংপুরের, সে হচ্ছে যে আপনার এই অটোমেটেড ফুড প্রসেসিং কোর্সটা করে সে একটা সরকারি হাসপাতালের সামনে একটা ছোট্ট জুসের দোকান দিয়ে এখন সে নিজেকে এমপ্লয়েবল করেছে। শুধু তাই না, সে আরও 2টা পরিবারের অন্যের সংস্থান করছে, আরও 2জনকে চাকরি দিয়েছে সে তার এটাতে। তো এরকম চমৎকার চমৎকার কোর্স আছে এখানে। এখন এই কোর্সগুলো যদি ওরা ওইভাবে করে, তাহলে নিজেকে এমপ্লয়েবল করার সুযোগটা এখানে আছে। বাট আপনি দেখবেন যে আমাদের দুর্বলতাটা কোথায়? আমাদের দুর্বলতাটা হচ্ছে যে শিক্ষার সাথে কাজের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা আসলে করে দিতে পারছি না ওদেরকে, যার জন্য আমাদের সন্তানগুলো পড়াশোনার যখন শেষের দিকে যায় তখন একটু হোপলেস হয়ে পড়ে যে আমি বেরিয়ে কী করব। কিংবা তাদের সামনে মনে হয় যে পিএসসির চাকরিটাই বুঝি জীবনের সবচেয়ে বড় কিছু। কিন্তু এটি যে সবচেয়ে বড় কিছু না, আরও যে অনেক কিছু আছে, সেই জিনিসটা আমরা তাদের সামনে তুলে ধরতে পারছি না। এখন আমরা যদি ছাত্রছাত্রীদের বাস্তবতায় আসি, তারা তো একটা ইমপারফেক্ট সিস্টেমের মধ্যে বড় হচ্ছে। আমরা একটা ইমপারফেক্ট সিস্টেমে আছি, এবং আমরা এটাও বিশ্বাস করি যে 30 বছর যদি একটা প্রজন্ম সত্যিকার অর্থে পরিশ্রম করে, দেন ওই দেশকে আসলেও মানুষে বানানো সম্ভব। চায়নার যা ডেভেলপমেন্ট, তার বিশাল একটা অংশ গত 30 বছর হয়েছে, মানে একটা প্রজন্মে হয়েছে। সিঙ্গাপুরের একটা প্রজন্ম সিঙ্গাপুরকে, মানে অন্তত সিঙ্গাপুরের 80% ডেভেলপমেন্ট একটা প্রজন্মে হয়েছে। আমরা হইতে চাই সেই প্রজন্ম। এখন তো সেই জায়গাটা থেকে আমাকে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক কিছু দিল না। আমি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসি। গুগল, চ্যাটজিপিটি থেকে শুরু করে অনেক রকম অনলাইনে সেবা আমরা পাচ্ছি, যেটা আগে কল্পনা করা যেত না। সেইখানে আমি এখন যখন বুঝতেছি যে আমার একাডেমিক পড়াশোনা অনেক কিছু নাই, তখন আমি আর কোথা থেকে কি শিখতে পারি যেন আমি আসলে নিজেকে যোগ্য করে তুলতে পারি একজন পুরুষ বা নারী হিসেবে। আমরা কিন্তু একটু একটু করে এই যেটা বললেন যে 4th শিল্প বিপ্লব, আমরা কিন্তু সারা পৃথিবী কিন্তু প্রবেশ করেছে এই জগৎটাতে। এবং আমি যদি টিচিং লার্নিংয়ের দিক থেকে চিন্তা করি, তাহলে একটু একটু করে আমাদের মধ্যে সেলফ লার্নিংটা কিন্তু জনপ্রিয় হচ্ছে। এবং আপনি দেখেন যে
আমি ইভেন ওয়েবসাইটে যখন কিছু তথ্য দেখি তখন আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য প্রয়োজন, আমি ইন্টারেস্টেড হই, আমি নিজে নিজে কিন্তু শিখি, আমার কিন্তু কোনো শিক্ষক লাগে না। ইভেন আমার ঘরে যে সন্তান আছে সেও কিন্তু আস্তে আস্তে সেলফ লার্নিংয়ের দিকে যাচ্ছে। ক্লাসে যাওয়ার পরে ট্রেডিশনাল যে লেকচারগুলো তার কাছে এটা পছন্দ না, সে বলতেছে যে আমাকে এমন একটা অ্যাপ্রোচে দাও যেখানে স্কিল থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, যেখানে অনলাইন অফলাইন দুইটাই থাকবে, যাতে করে আমি ইন্টারেস্ট পাই। কিন্তু আমার শিক্ষা ব্যবস্থা কি সেই ইন্টারেস্ট আমার লার্নারকে দিতে পারছে? এটা হচ্ছে সিস্টেমের দিক থেকে বললাম। এবার যদি ধরেন একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে বলি, যে একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার সন্তানের কাছ থেকে কী প্রত্যাশা করি? আমি প্রত্যাশা করি আমার সন্তান প্রথমত পড়াশোনা করে একটা ভালো মানুষ হবে, একটা মানবিক মানুষ হবে। দ্বিতীয়ত সে নিজেকে এমপ্লয়েবল করবে। তৃতীয়ত সে হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রের সেবা করবে। এটি হচ্ছে আমার প্রত্যাশা। এখন আপনি যদি আমার এডুকেশনটা দেখেন, আমার এডুকেশন কি তাকে আমার এই যে তিনটা প্রত্যাশা, এই তিনটা প্রত্যাশা অনুযায়ী তৈরি করতে পারছে? পারছে না। তো সেখানে এর জন্য যেটা প্রয়োজন প্রথমত হচ্ছে আপনার জ্ঞান, দ্বিতীয়ত দৃষ্টিভঙ্গি, তৃতীয়ত হচ্ছে দক্ষতা, মূল্যবোধ। এই চারটা জিনিস যদি না থাকে, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ, এডুকেশনের মধ্যে যদি চারটা জিনিসকে আমি সচেতনভাবে ইন্ট্রোডিউস না করি, তাহলে আমার সন্তান ওই যে আমার যে চারটা চাওয়া, আমার যে তিনটা চাওয়া, এই চাওয়ার মধ্যে সে যেতে পারবে না। ফলে এডুকেশনের মধ্যে চারটা জিনিস নাই। তাহলে আছেটা কি? আছে হচ্ছে যে একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে আপনার জ্ঞান বিতরণ, নলেজ মাস্টারি। এইটুকু ছাড়া আমাদের এডুকেশনে এই মুহূর্তে মানে আমার আর বেশি কিছু চোখে পড়ছে না। ফলে এই নলেজ মাস্টারি দিয়ে আসলে আমার সন্তানকে তৈরি করা সম্ভব নেই সমাজের জন্য। এই চারটা জিনিসকে সচেতনভাবে এখন ইন্ট্রোডিউস করতে হবে। আমার যদি জ্ঞানের পাশাপাশি দক্ষতাটা না থাকে, তাহলে আমি তো বেরিয়ে নিজেকে এমপ্লয়েবল করতে পারবো না। আমার যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে তো আমি গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমি হয়তো কোনো পশু পাখি পেলে তার উপরে উঠিয়ে দেব। আমার মধ্যে যদি মূল্যবোধের জন্ম না নেয়, তাহলে তো আমি রাস্তাঘাট পরিষ্কার রাখবো না। ফলে এডুকেশনে খুবই সচেতনভাবে এই চারটা জিনিসকে আনা দরকার, যেটা হচ্ছে আপনার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ। আপনি অবাক হবেন যে আমরা আমাদের দেশে যেভাবে ধর্মটাকে পড়াচ্ছি, সেটা ইসলাম ধর্ম বা অন্য ধর্ম যেটাই হোক, যেভাবে পড়াচ্ছি, অন্য দেশগুলোতে নিশ্চয়ই আপনি দেখেছেন যে ধর্ম কিন্তু এভাবে পড়ায় না। আমি পড়াচ্ছি হচ্ছে তুমি পড়ো, এই প্রশ্নগুলো পড়ো, মুখস্থ করো, পরীক্ষা দাও, নাম্বার পাও, সার্টিফিকেট নিয়ে যাও। কিন্তু অন্য দেশে এটা হচ্ছে যে তুমি এটা অনুশীলন করো, অনুশীলন করে নিজেকে তৈরি করো, এবার করে দেখাও। ওই দেশের ধর্মটা হচ্ছে এরকম। ফলে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে যদি আমরা আসলে অ্যাড্রেস করতে না পারি, তাহলে সিস্টেমের যেমন ত্রুটি আছে, সন্তানদেরকেও কিন্তু আমরা আসলে এইভাবে তৈরি করতে পারবো না। এগুলোকে অ্যাড্রেস করার সময় এসেছে, এখন খুব ভালোভাবে সময় এসেছে। যখন আমরা অ্যাড্রেস করতে যাব, তখন আসলে একটা ছেলে বা মেয়ে যে পডকাস্টটা শুনতেছে, তার জন্য আসলে কি রিসোর্স অ্যাভেলেবল আছে যেটা দিয়ে সে তার নিজেকে স্কিল আপ করতে পারে, দক্ষ করতে পারে? যারা এখন এরকম চিন্তা করছে যে হ্যাঁ, নিজেকে এমপ্লয়েবল করার জন্য আমার এই জিনিসগুলো দরকার, বিশেষ করে একদিকে নলেজ, অন্যদিকে স্কিল। তা স্কিলের জন্য আমির ভাই বেশ কিছু অপরচুনিটিস আমাদের দেশে আছে। যেমন ধরেন, আমি যদি গভর্নমেন্টের দিক থেকে বলি, গভর্নমেন্টের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে যেটাকে আমরা মুক্তপাঠ বলি, আপনি হয়তো জেনে থাকবেন। তো এই মুক্তপাঠে কিন্তু অনেক রকম কোর্স রয়েছে। ধরুন কেউ যদি চায় যে আমি পড়াশোনা করেছি, অ্যাট দ্য সেম টাইম আমি কোনো একটা স্কিল শিখতে চাই, সে চাইলে পড়াশোনা চলাকালীন মুক্তপাঠ থেকে রেজিস্ট্রেশন করে ফ্রি অফ কস্ট সে এই স্কিল অর্জন করতে পারবে। এখানে অনেক রকম স্কিল কোর্স রয়েছে। একদিকে যেমন টেকনোলজি বেসড স্কিল রয়েছে, অন্যদিকে কর্পোরেট, অন্যদিকে অফিস ম্যানেজমেন্টের যে কোর্স স্কিলগুলো রয়েছে সেগুলোর উপরে এখানে কোর্স রয়েছে। ফলে যদি কেউ চায়, কোনো ইউথ যদি চায়, তাহলে মুক্তপাঠ থেকে এই কোর্সগুলো করে সে কিন্তু নিজেকে এমপ্লয়েবল করতে পারে। এবং এটা কিন্তু গভর্নমেন্টের প্ল্যাটফর্ম আমিন ভাই, এবং প্রত্যেকটা কোর্স হচ্ছে যে ফ্রি অফ কস্ট। ফলে এই সুযোগটা আমাদের সন্তানরা যারা নিজেকে এখন এমপ্লয়েবল করার জন্য জব ফিল্ডে আছে, তারা কিন্তু করতে পারে। যারা আপনার এখন স্কিল শিখতে চাচ্ছে, আগে তো একটা সময় ছিল যখন মানুষ কনভেনশনালি চিন্তা করতো যে আমি পড়াশোনা শেষ করেছি, আমি চাকরি করব, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, 40 বছর একটা কোম্পানির চাকরি করব। সে সময়টা তো এখন আর নাই, সেই যুগটা নাই। এখন এই যে সময়, তাদের আসলে
নতুন সময় তাদের কারিগরি শিক্ষা বলি অথবা আমি ফ্রিল্যান্সিং বলি, আমরা যদি আরেকটু অবজেক্টিভলি চিন্তা করি যে তার আসলে কোন কোন অপশনগুলো আছে যেটাকে সে চিন্তা করতে পারে পুরুষ বা নারী হিসেবে, এবং যেইগুলা সাপোর্ট সে আসলে দীক্ষা প্রজেক্ট থেকে বা মুক্তপাঠ থেকে পাইতে পারে। আমরা যদি ধরেন স্কিলগুলোকে একটু ক্যাটাগরাইজ করি, যেমন কিছু স্কিল কিন্তু এখন টেকনোলজি ওরিয়েন্টেড, যারা আমরা দেখেছি যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কিছু কিছু টেকনোলজি এখন বেশ জনপ্রিয়, যেমন ধরেন ব্লকচেইন, বিগ ডাটা, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল গেম, বিগ ডাটা, ডাটা সায়েন্স, এই স্কিল কোর্সগুলো কিন্তু এখন বেশ জনপ্রিয়। তাহলে এই সেক্টরটা হতে পারে, কেউ যদি চিন্তা করে যে আমার তো টেকনোলজি প্রিয়, তাহলে এই সেক্টরটা সে যেতে পারে। আবার কেউ আছে যারা হচ্ছে যে অফিস ম্যানেজমেন্টের এই কাজগুলো পছন্দ, সে ধরনের কোর্সও আছে। যেমন ধরেন আমরা অনেক সময় দেখি যে এখানেও দেখেছি যে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টে দুজন বসে আছে, সেবা দিচ্ছে, এটারও কিন্তু কিছু রোলস আছে, যেতে পারে। কিছু আছে আপনার হাউসকিপিং রিলেটেড, যেমন আপনি জানেন যে বাংলাদেশে এই হাউসকিপিং সেক্টরটা কিন্তু অনেক বড়, অনেক বড় বড় হোটেল রয়েছে আমাদের বিভিন্ন শহরে, এগুলোতে অনেক ছেলেমেয়ে জব করতেছে এবং এই সেক্টরটা অনেক বড় এবং এখানে অনেক আয় করার সুযোগ আছে। তো এই হাউসকিপিং কোর্সটা করে কিন্তু সে নিজেকে এই জায়গাতে এমপ্লয়েবল করতে পারে। পাশাপাশি কেউ যদি চায় যে না আমি ঘরে বসে এমন কিছু কাজ করব যেগুলো এগ্রো ফার্ম রিলেটেড, তাহলে সেগুলো করার সুযোগ আছে। যেমন ধরেন এখানে একেবারেই যদি আমি নাম ধরে বলি, গরু মোটা তাজাকরণ থেকে শুরু করে কোয়েল পালন থেকে শুরু করে অনেক ধরনের সুযোগ এখানে আছে। ইভেন ফুড প্রসেসিং, অটোমেটেড ফুড প্রসেসিং, এই ধরনের কোর্সগুলো আছে। টেক বেসড যেমন আছে, অন্যান্যগুলো আছে। তো কোনো তরুণ যদি চায় বা কোনো তরুণী যদি চায় ঘরে বসে নিজের মতো করে শিখে এখান থেকে একদম সার্টিফিকেট অর্জন করতে পারবে। আমরা ওইভাবেই কোর্সগুলোকে দাঁড় করিয়েছি, যাতে করে একজন তরুণ বা তরুণী নিজের মতো করে এটাতে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কোর্সগুলো করে, কিছু অ্যাসেসমেন্ট আছে, কিছু কুইজ আছে, ওগুলো দিয়ে সে একটা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে। তারপরে নিজেকে সে হয়তো এমপ্লয়েবল করতে পারবে, হয়তো জব সেক্টরে সে ঢুকতে পারে, সেখানে তার স্কিলটা কাজে লাগবে। অথবা সে যদি চিন্তা করে না আমি আমার নিজের মতো করে কোনো একটা উদ্যোক্তা হয়ে আমি আরও এক দুইজনের এমপ্লয়েবল করতে চাই বা আরও দু একজনকে চাকরি দিতে চাই, সেটাও সে করতে পারে। এই সুযোগগুলো আছে এখানে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে একটা মানুষ অনেক সময় কোয়েল নিয়ে একটা চাষ করতে যাচ্ছে বা ফার্ম করতে যাচ্ছে, হঠাৎ করে সে গরু মোটা তাজা করতে যাচ্ছে, কিন্তু সে তো তার নিজের মতো করে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে করতেছে, তার কিন্তু প্রপার কোনো নলেজ নাই। এখানে কিন্তু দীক্ষা প্রজেক্ট থেকে সে ফ্রিলি শিখতে পারতেছে, সার্টিফিকেটও পাচ্ছে, এবং এখানে যে কোর্সটা করাচ্ছেন ইনস্ট্রাক্টর সে দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত এই বিষয়ে। তো এটা একটা চমৎকার একটা প্রজেক্ট যেটাতে সে তার গ্যাপটাকে সে আইডেন্টিফাই করলো যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমার সার্টিফিকেটে কি শিখছি না শিখছি, আমার স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন, সমালোচনা, কমপ্লেন আমরা সারাদিন করতে পারি, বাট দিনের শেষে এখন আমি কি করব? আমি হয়তো কমপ্লেন করতেছি, কিন্তু আমার এক বন্ধু হয়তো বা দীক্ষা প্রজেক্ট থেকে সেটা ফ্রিল্যান্সিং হোক অথবা সেটা গরু পালন হোক করে কিন্তু সে আগায় যাচ্ছে, সে শুধু কমপ্লেন করতেছে না। জি জি, এটা খুবই সত্যি যে আমার নিজের ভাইও এই মুক্তপাঠ যেটা বললাম আপনাকে, আসলে এই কোর্সগুলো যা করা হচ্ছে এগুলো আমরা আলটিমেটলি রাখছি হচ্ছে যে ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে, যেখান থেকে সবাই আমরা কোর্সগুলো করতে পারি। তো সেখানে তো অনেক ধরনের কোর্সও আছে, ইভেন সাংবাদিকদের জন্য কোর্স আছে এখানে, ডিফারেন্ট টাইপ অফ কোর্স। তো এখান থেকে কোর্স করে আমার নিজের বড় ভাই উপকৃত হয়েছে, নিজেকে সে এখন এমপ্লয়েবল করতে পেরেছে। ফলে আমাকে সবসময় শুধু চাকরির পিছনে দৌড়াতে হবে, ওখানে সময় নষ্ট করতে হবে, বিষয়টা এরকম না, অনেক কাজের সুযোগগুলো আছে। ফলে আমাদের সন্তানরা, আপনি শুরুতে যেমনটি বলতেছিলেন যে আমাদের সন্তানরা আসলে জানে না যে কোথায় তথ্যগুলো আছে, তো তাদের সামনে এইগুলোকে যদি আমরা অ্যাভেলেবল করতে পারি, ইভেন আপনার এই পডকাস্টের মাধ্যমে যদি এই মেসেজগুলো আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, আমি শিওর যে তারা এগুলো খুঁজে নেবে, খুঁজে নিয়ে নিজেকে দক্ষ করে সে এমপ্লয়েবল করার চেষ্টা করবে। এবং অনেক ভালো ভালো কোর্স এখানে আছে। আমিন ভাই, আপনি যেমন বললেন, প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে আমরা প্রথমেই খুঁজে নিই ডোমেন এক্সপার্ট, ওই বিষয়ে কে সবচেয়ে ভালো এক্সপার্ট। সেটা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় অথবা কোনো ইন্ডাস্ট্রির প্রতিনিধি হয়, আমরা তাকে পিক করি। দেন আমরা এগুলোকে নিয়ে যাই হচ্ছে যারা লার্নিংয়ে এক্সপার্ট, এডুকেশনে যারা এক্সপার্ট, যাদেরকে আমরা প্যাডাগজি এক্সপার্ট বলি, আপনি জেনে থাকবেন, ওই এক্সপার্টের কাছে যাই, তাকে গিয়ে জিজ্ঞেস করি, ভাই দেখো তো এই যে ডোমেন নলেজটুকু, এটি যদি আমরা এইভাবে
কোনো একটা লার্নারের কাছে নিতে যাই তাহলে কি ঠিক আছে কিনা, সে তখন এটাকে ভেটিং করে, ভেটিং করার পর আসলে এই কন্টেন্টগুলো তৈরি হয়। ফলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, ওই প্রসেসের ভেতর দিয়ে এক একটা কোর্স তৈরি হয়। এবং আপনি নিজেও, আমি প্রত্যাশা রাখবো কোনো একটা কোর্স আপনি ভিতরে ঢুকে দেখবেন যে এই কোর্সগুলো যে আসলে কত সুন্দর করে এই এক্সপার্টদেরকে দিয়ে তৈরি করা হয়েছে। ফলে আমি শিওর যে লার্নাররা যদি এটার মধ্যে প্রবেশ করে ওরা ইন্টারেস্ট পাবে। একদিকে এটা করার জন্য যেমন ইন্টারেস্ট পাবে, অন্যদিকে করার পরে সার্টিফিকেট নিয়ে সে হয়তো নিজেকে এমপ্লয়েবল করার একটা রাস্তা খুঁজে পাবে। আমি অ্যাকচুয়ালি এটা করছি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করা এবং মেনটেন করা। আমি যে কোনো যদি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করি, ডেফিনেটলি এটা UI UX আরও সুন্দর হইতে পারে, সেটার সুন্দরের তো শেষ নাই। কিন্তু আমি যদি বলি ফান্ডামেন্টালি ইট ইজ ফাংশনাল। অ্যান্ড কিন্তু আমার কাছে জাস্ট একটা জিনিস যেটা মনে হয় আর কি, যে এটার প্রচার প্রসারটা নাই। এটা একটা প্ল্যাটফর্ম যেটা আমার ধর পডকাস্টটা করছি, কিন্তু আমার কাছে মনে হয় এটা আরও প্রচার প্রসার যদি হয় তখন মানুষ, এখানে একটা প্রবলেম আমার ওয়েবসাইটে মনে হয়েছে, সেটা হচ্ছে কি যে কোর্সের লাইব্রেরিটা অনেক বড়। আমি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্সটা যে খুঁজে পাবো, ওইটার যে সার্চ অপশনটা ওইটাকে আরেকটু ইজি করলে ভালো হয়। স্পেশালি আমি যখন চিন্তা করি যে মফস্বল একটা ছেলে মেয়ে একটা ল্যাপটপে বা মোবাইলে বসে বসে সে দেখতেছে, সে তার মতো ধরেন সে এখন কোয়েল পাখি কিভাবে চাষ করবে এটা একটা কোর্স সে খুঁজতেছে। এটা খুঁজে পাওয়ার তার যে জার্নিটা, এই জার্নিটা আরও সহজ হওয়া উচিত। হ্যাঁ, যেমন বিকাশ যেটা খুব ভালো করছে, বিকাশ খুব সহজ করছে, যদি বিকাশ কিন্তু বেশ কমপ্লিকেটেড জিনিস ইন্ট্রিকেট করছে, কিন্তু সেটা খুব সহজে করছে। ওই জায়গাটা আমি বলবো যে মুক্তপাঠের এই প্রজেক্টটাতে একটা মানে ইম্পর্টেন্ট ইম্প্রুভমেন্টের জায়গা আছে। বাট নেভারদিলেস ইটস আ ভেরি ফাংশনাল প্রজেক্ট। এটাতে অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টররা যারা আসছেন তারা সবাই চমৎকারভাবে কাজ করছেন। আমি কোনো কোর্সই পুরোটা শেষ করিনি, বাট অনেকগুলো কোর্সই আমি ঢুকে দেখছি যে জিনিসটা কীভাবে ফাংশনাল, এবং সবটাই ফ্রি, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমাদের যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমরা যেভাবে আমরা রেজিস্ট্রেশন করি তার থেকে মুক্তপাঠের রেজিস্ট্রেশন কোনো দিক থেকেই কঠিন না, সহজ। এবং আমরা তো লিঙ্কটা অবশ্যই পডকাস্টে আমরা দিয়ে দিব আর কি। তো দীক্ষা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কিভাবে এটা শুরু হয়েছিল? আপনি জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে লার্নাররা বের হচ্ছে, আসলে 2019 সালে এসে আমাদের একটা দল মনে হলো যে আসলে এই যে অনার্স মাস্টার্স করে বের হচ্ছে এরা আসলে কোথায় যাচ্ছে কি করে। তো আমরা একটা স্টাডি করলাম কয়েকটা সেক্টর ধরে, যে সেক্টরগুলোতে আসলে কি হচ্ছে, আমাদের লার্নাররা কি শিখছে, বেরিয়ে তারা কি করছে। যেমন আমরা এগ্রো, লেদার, গার্মেন্ট, ফুড ইন্ডাস্ট্রি, এরকম কয়েকটা জিনিস ধরে দেখলাম যে এই ইন্ডাস্ট্রিগুলো কী ধরনের স্কিল চায়, তাদের ডিমান্ডটা কি, আমাদের একাডেমি কী দিচ্ছে, আর স্পেশালি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোচ্ছে তারা কি করছে। তো এই চিন্তা থেকে স্টাডিটা করলাম। স্টাডিটা করার পরে আমরা যেটা দেখলাম, আমাদের আসলে স্টাডিটা করার পরে চোখ কপালে দেখতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোচ্ছে তার হয়তো 35% আর আমরা একটা সন্ধান পেয়েছি, বাকিদের আসলে কোনো খোঁজ নেই। এবং যাদের পেয়েছি তারা যে খুব ভালো ডিসেন্ট ওয়ার্কের সাথে জড়িত সেটাও আমরা পাইনি। তখন আমাদের কাছে মনে হলো যে এই যে আমাদের সন্তানরা যারা অনার্স মাস্টার্স পড়ছে, এই পড়াকালীন তাদের শুধুমাত্র এই সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থাকে থেকে বেরিয়ে এরা যদি একটু স্কিল নিয়ে বেরোতে পারে, সার্টিফিকেটও থাকলো পাশাপাশি একটা স্কিলও যদি থাকে, তাহলে তার সামনে দুইটা সুযোগ। একটা হচ্ছে যে নিজেকে সে যদি যে আমাদের জব মার্কেটটা আছে সেখানে যদি চাকরির পরীক্ষা দিয়ে নিজে চাকরি সংগ্রহ করতে পারে বেটার, আদারওয়াইজ ওই যে স্কিলটা থাকবে এটা নিয়ে সে নিজেকে এমপ্লয়েবল করতে পারবে। তো এই চিন্তা থেকে আমরা যখন রিপোর্টটা প্রকাশ করলাম, রিপোর্টটা প্রকাশ করার পর দেখা গেল যে এটা নিয়ে একদিকে আইসিটি মন্ত্রণালয়, অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় বেশ আগ্রহ দেখালো, যেটা খুব ভালো একটা স্টাডি। তো তখন থেকে চিন্তা করলো যে তাহলে আমরা যদি একটু ফোকাস দিয়ে চিন্তা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য, তাহলে আমরা কি করতে পারি। তখন যারা ছিল আলোচক, তখন সবাই বললো যে এরকম একটা প্রজেক্ট কি নেওয়া যায়, যে প্রজেক্টটি হচ্ছে যে শিক্ষার্থীরা পড়াশোনাও করবে, পাশাপাশি এখান থেকে কিছু স্কিল কোর্স হবে এবং এটা অনলাইনে থাকবে, শিক্ষার্থীরা কোর্সগুলো করবে। ওই ধারণা থেকে এই প্রজেক্টটা আসছে এবং এই প্রজেক্টটা কিন্তু পাইলটিং প্রজেক্ট। তখন আমরা সাথে সাথে ইন্ডাস্ট্রি আর একাডেমিয়া বসলাম একটা বড় ফোরামে, এটা কেআইবিতে। তো বসার পর ইন্ডাস্ট্রি থেকে 200 কোর্সের চাহিদা দেওয়া হলো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া মিলে বললো এই 200 কোর্স যদি অনলাইনে থাকে
আর আমাদের ইয়ুথরা যদি জানে যে এই কোর্সগুলো এখানে আছে এবং ওরা ওর পছন্দ মতো যদি একটা বা দুইটা কোর্স করে বেরোয়, তাহলে সবাই নিজেকে এমপ্লয়েবল করতে পারবে। এই চিন্তা থেকে এটা আসলো। তখন সিদ্ধান্ত হলো যে তাহলে একটা প্রজেক্ট নেওয়া দরকার এই ধরনের। পাইলটিং হিসেবে আইসিটি মন্ত্রণালয় থেকে এই প্রজেক্টটা নেওয়া হলো। মজার বিষয় হলো আমিন ভাই, যখন এই প্রজেক্টটা নেওয়া হলো অনেকে হয়তো বলছে যে এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, হোয়াই আইসিটি মন্ত্রণালয়। যখন এটা বললো তখন একটা মজার জিনিস, আপনি জানেন যে এডুকেশনটা হচ্ছে পৃথিবীতে একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এটা কিন্তু কোনো এক মন্ত্রণালয়ের কাজ না, এটা সকল মন্ত্রণালয়ের কাজ। এবং খুবই ইন্টারেস্টিং আমিন ভাই, কোভিডকালীন সময়ে যখন আমরা অনলাইন অ্যাক্টিভিটি করি, তখন আমরা আমাদের একটা কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল ফিনল্যান্ডের সাথে। তো ফিনল্যান্ডের এডুকেশন মিনিস্টার বলতেছে যে আমরা যখন কোভিডে বন্দী হলাম, সাথে সাথে আমাদের সমস্ত মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে এসে মিটিং করলো, বলল তোমার কি সাপোর্ট লাগবে বলো, এডুকেশন কন্টিনিউ করো। এবং আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল এডুকেশন। দেখেন, যারা বলতেছে যে আমাদের ফার্স্ট রাষ্ট্রীয় অ্যাক্টিভিটি ছিল হলো এডুকেশনকে সেভ করা। এবং সকল মন্ত্রণালয়, একদিকে পরিকল্পনা মন্ত্রণালয় আসতেছে, বলতেছে কি পরিকল্পনা নিতে হবে বলো, ফিনান্স মিনিস্ট্রি এসে বলতেছে তোমাদের কত টাকা লাগবে বলো। দেখেন ওরা কিভাবে ওই যে শেয়ার্ড রেসপন্সিবিলিটিস, সবাই চলে আসছে সাপোর্ট দেওয়ার জন্য। ফলে আমরাও এটা বোঝাতে সক্ষম হয়েছি এখানে যে আসলে এডুকেশনটা হচ্ছে একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটিস। যেহেতু নিড হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় দেখেছে যে এই ধরনের একটা চাহিদা আছে, সো এটা যে কোনো মন্ত্রণালয় করতে পারে। আর যেহেতু ইন্ডাস্ট্রি এবং একাডেমি থেকে আপনার টেকনোলজি ওরিয়েন্টেড কোর্সগুলোর একটা চাহিদা এসেছে, তখন বলা হলো যে এটা আইসিটি মন্ত্রণালয় বেস্ট, তারা যদি এই কোর্সগুলো করে দেয়। তো পাইলটিং হিসেবে 50টা কোর্স নিয়ে এটা করা হচ্ছে। এটার সফলতা দেখে হয়তো যে চাহিদাটা এসেছিল 200 কোর্সের, বাকিগুলো হয়তো হবে আরও 150টা কোর্স হয়তো হবে। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার সময় উপযোগী আমরা আরও কিছু কোর্স, যেগুলো হলো একজন শিক্ষার্থীকে আসলে ভালো রাখার জন্য, একজন জব সিকারকে মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য যে ধরনের কোর্সগুলো দরকার, এগুলো এখন আলোচিত হচ্ছে। কিন্তু সেগুলো যেমন আসবে, পাশাপাশি আমাদের দেশ আপনার যেরকম আমরা বলি কৃষি নির্ভর, আমরা কৃষিকে কিন্তু এখানে ওইভাবে ফোকাস দিতে পারি নাই। ফলে আমাদেরকে কৃষিকেও ফোকাস দিয়ে এখানে আরও কিছু কোর্স আনতে হবে। এইভাবেই আমরা চিন্তা করেছি এবং এইভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে এই দীক্ষা, এই প্রজেক্টটি আইসিটি মন্ত্রণালয় কর্তৃক নেওয়া হয়েছে। চমৎকার। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের ফ্রিল্যান্সিং যে একটা বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এটা যদি নাম্বারসের দিকে তাকাই, আমরা আসলে ফ্রিল্যান্সিংয়ে অ্যাজ আ হোল কেমন করতেছি দেশ হিসেবে? আমরা যদি একেবারে রেজাল্ট বেস চিন্তা করি, তাহলে সারা পৃথিবীতে বাংলাদেশে এই ফ্রিল্যান্সিংয়ের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আর আপনি জানেন যে প্রথম হচ্ছে যে ইন্ডিয়া। তো এই সেক্টরটা খুব ভালো একটা সেক্টর। আমরা যদি কমিটমেন্ট, স্কিল এবং কিছু পৃষ্ঠপোষকতা দিয়ে যদি আমরা এই সেক্টরটাকে ধরে রাখি, এবং আমি শিওর যে আমরা ইন্ডিয়াকে বিট করব কিছুদিনের মধ্যে। এর জন্য যেটা দরকার আমিন ভাই, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, ওদের জন্য কিছু সার্ভিস, আর স্কিলের কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে। একদিকে যেমন ভালো স্কিল লাগবে, অন্যদিকে তাকে এমনভাবে তার মানসিক শক্তিটা তৈরি করে দিতে হবে যেন সে কমিটমেন্ট বজায় রেখে সে কাজগুলো করতে পারে। তাহলে এই সেক্টরে আমরা আরও অনেক ভালো করব। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন আমরা ফ্রিল্যান্সিংয়ে ভালো করার কথা বলি, আমরা রেমিটেন্স বাড়ানোর কথা বলি, এটা স্বাভাবিক বিষয় চলে আসে ভাষা। আমাদের আজকে যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, পার্টিকুলারলি কলেজ মাদ্রাসায় পড়াশোনা করতেছে, তাদের একটা বড় অংশ আরবিতে কথা বলতে বা লিখতে পারে না, কিন্তু সে কিন্তু পড়াশোনা করছে অনেকটা বছর। আবার যারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বা ইভেন অনেক ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টও যারা পাশ করছে, তাদের অনেকের ক্ষেত্রে আমি দেখছি, বা প্রাইভেট থেকেও যারা পাশ করছে, সবার ক্ষেত্রে তারাও কিন্তু ইংলিশে একটু মানে 2টা লাইন কথাও বলতে পারে না, 2টা লাইন লিখতেও পারে না গুগল ছাড়া। তো তাহলে স্বাভাবিকভাবে সে যখন কর্মক্ষেত্রে যায়, ফ্রিল্যান্সিং হোক, সে বাইরে কাজ করতে যাক, তার তখন মর্যাদাটা অনেক নিচে নেমে আসে। এই যে ভাষাগত যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে এত প্রকট কেন, এবং এটা আমরা কীভাবে উত্তরণ করতে পারি? এটা তো হওয়ার কথা না। এই গ্যাপটা আসলে একদিনে হয়নি, এটা অনেক দিনে একটু একটু করে তৈরি হয়েছে। আপনি যদি একটু আমরা যদি গোড়ার দিকে তাকাই, দেখেন আমি আমার কথা যদি বলি, ইংরেজিটা আমি ক্লাস 1 থেকে বাধ্যতামূলক পড়েছি, দ্বাদশ শ্রেণী পর্যন্ত।
কিন্তু বাস্তব জীবনে কর্মজীবনে এসে আমি যখন ইংলিশে কথা বলার চেষ্টা করি, লেখার চেষ্টা করি, দেখা যায় আমি সেটা পারি না। শুধু আমি না, আমার মতো অনেকেই। তাহলে গ্যাপটা কোথায়? তাহলে শিক্ষায় একটা গ্যাপ আছে, এখানে পরিকল্পনাতে একটা গ্যাপ আছে, তারপরে সিস্টেমের এখানে একটা ত্রুটি আছে। এটা হলো একটা। 2 হচ্ছে আমি যদি এখন ইংলিশ অথবা অ্যারাবিক যেটাই চিন্তা করি, পৃথিবীর অনেক দেশ আছে ইংলিশটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা যখন পড়াশোনা করতে দেশের বাইরে কোনো ইউনিভার্সিটিতে যাই, গিয়ে দেখি যে ওরা যেভাবে কত সুন্দরভাবে ইংরেজি বলে, আমরা সেখানে ইংরেজি বলি অনেক ভাঙা ভাঙা কণ্ঠে। একজন বিদেশি এসে বাংলা বললে যেরকম শোনায় ওরকম। ফলে কারণটা হচ্ছে যে ইংলিশটাকে আমরা আমাদের দেশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাদ দিলাম, ইভেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজও করতে পারিনি। এটা আমাদের দেশে আছে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে। ফলে ওই সমস্ত দেশের ছেলে মেয়েদের সাথে আমরা কথা বলে দেখেছি যে ওরা 2টা ল্যাঙ্গুয়েজে ভালো, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর আমাদের দেশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা আসলে কোনোটাকে ট্রিট করি নাই। ইংলিশটাকে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করেছি। আর অ্যারাবিকের অবস্থান কোথায় আছে এটা আমি ভালো বলতে পারবো না। দ্বিতীয়ত, আমরা তো পড়ি। কেন পড়ি? পরীক্ষা পাস করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। আমি তো ভাষা শিখতে যাইনি। আবার আমার যখন টিচিং লার্নিং হয়, সেখানে তো আমাকে ভাষা শেখানো হয় না, আমাকে তো একাডেমিক রাইটিং শেখানো হয় না, আমাকে পরীক্ষা পাস করার জন্য প্রস্তুত করা হয়। ফলে এই গ্যাপটা হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। আবার আপনি যেটা একটু উদাহরণ দিলেন দেশের বাইরের, যে শুধুমাত্র ভাষার কারণে প্রতিবেশী অনেক দেশের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে অনেক বেশি আর্ন করে, আমার দেশের ছেলেমেয়েরা কম আর্ন করে। এটি সত্যি, এটি খুবই সত্যি। আপনি জানেন যে ইন্ডিয়ার কিছু কিছু স্টেট আছে যেখানে ছেলেমেয়েরা অ্যারাবিকে কথা বলতে পারে। এর অর্থ কিন্তু এটা নয় যে তারা মুসলিম। আসলে তারা অ্যারাবিকটাকে নিয়েছে ভাষা হিসেবে। ওরা ভাষা শিখে মিডল ইস্টে যাচ্ছে, মিডল ইস্টের বাজারটা ওরা দখল করতেছে। তো এই যে পলিসি, এই যে চিন্তাগুলো, ভিশনারি চিন্তাগুলো, এগুলো কিন্তু একটা জাতিকে এগিয়ে রাখে। যেটা আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের এডুকেশনে যথেষ্ট মানে সুযোগ কম আছে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশি এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। অনেক কম। জি, এখন আমরা যদি অনলাইন শিক্ষার উপযোগিতা নিয়ে একটু কথা বলি, যে আমাদের দেশে তো সবসময় আসলে ক্লাসে পড়াশোনা হয়েছে, মানুষজন অভ্যস্ত, বাবা মারাই হয়ে চিন্তা করে অভ্যস্ত যে ছেলে কোথায় যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ভালো করতেছে। এখন অনলাইন এডুকেশন আসলে আমাদের দেশের ক্ষেত্রে ওভারঅল কতটা উপযোগী হবে বা হইতে পারে? অনলাইন আসলে আমিন ভাই, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের দেশটা, আমি যদি এটা একটা পরিবার হিসেবে চিন্তা করি, এত বড় একটা পরিবার, এত মানুষের পরিবার, আপনি যদি একটা ক্লাসরুমে যান, এত শিক্ষার্থীর পরিবার, মানে এত বড় একটা পরিবারকে যদি আপনাকে ম্যানেজ করতে হয়, আপনাকে অবশ্যই টেকনোলজিতে যেতে হবে, আপনাকে ব্লেন্ডেডে যেতে হবে, আপনাকে সেলফ লার্নিংয়ে যেতে হবে। এটা ট্রু, উপায় নেই। আপনি তো একটা ক্লাসরুমে একজন শিক্ষার্থীকে হাতে কলমে, যেখানে ধরেন ছাত্র শিক্ষক অনুপাত হচ্ছে 1:80, আপনি তো সব শিক্ষার্থীকে হাতে কলমে কাজ করার সুযোগ দিতে পারছেন না। ফলে এই জিনিসটাই যদি আপনি একটা ভার্সন অনলাইনে রাখেন, আবার আপনি ফেস টু ফেস এসে তাদেরকে কাজ যতটুকু পারলেন করালেন, তখন কিন্তু এই শিক্ষার্থীটা বাড়ি গিয়েও কিন্তু ওইটা দেখে দেখে কাজ করতে পারছে। ফলে এই জায়গাটা অনলাইন, অর্থাৎ আমি বলবো এটাকে ব্ল্যান্ডেড করার, ফেস টু ফেসও থাকবে, অনলাইনও থাকবে। যতটুকু সম্ভব শিক্ষকের গাইডলাইনটা সে নিবে ক্লাসরুম থেকে, আবার বাসায় গিয়েও যাতে সে করতে পারে তারও একটা ব্যবস্থা রাখতে হবে। একই সাথে আপনাকে একটু শুধু যুক্ত করব, সেলফ লার্নিংটা কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে। আপনার আমেরিকান একটা স্টাডিতে এসেছে, এই স্টাডিটাতে এসেছে যে বিফোর কোভিড আপনার এই ধরনের অনলাইন লার্নিং কিংবা ব্লেন্ডেড লার্নিং এই পরিমাণটা ছিল খুবই কম। যাদের একমাত্র উন্নত দেশগুলোতে স্কোপ ছিল তারা ফেস টু ফেস ছিল বেশি। ডিউরিং কোভিড দেখা যাচ্ছে যে অনলাইনের পরিমাণটা বেশি, ফেস টু ফেসের পরিমাণ কম। আবার কোভিডের পরে এসে এটা অনেকটা সমান সমান। তারা প্রেডিক্ট করছে গবেষকরা যে ফিউচারটা হবে হচ্ছে অনলাইনটা বেশি আর ফেস টু ফেসটা একেবারে কমে আসবে।
একই সাথে আমিন ভাই আরেকটা জিনিস যদি আপনাকে বলি যে বাংলাদেশে আমরা যদি প্রাইমারি থেকে দ্বাদশ পর্যন্ত চিন্তা করি, শিক্ষকের সংখ্যা নিশ্চয়ই আপনার জানা আছে নিয়ার অ্যাবাউট 10 লাখ। পৃথিবীর অনেক দেশের জনসংখ্যা এত না, অনেক দেশ আছে যাদের জনসংখ্যা এত না। এত মানুষের একটা পরিবার, শুধু শিক্ষক প্রাইমারি টু দ্বাদশ পর্যন্ত হলো 10 লাখ। তাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন যদি আপনি এরকম ব্লেন্ডেড সিস্টেমে না যান, যদি আপনি টেকনোলজি ইন্টিগ্রেট না করেন, যদি আপনি সেলফ লার্নিংয়ে না যান, তাহলে কিভাবে আমরা তাদেরকে প্রশিক্ষিত করব? শিক্ষকের প্রসঙ্গটা এখানে এই জন্যই এনেছি যে শিক্ষকদেরকে তো টাইম টু টাইম প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হয় যাতে সে ক্লাসরুমে গিয়ে ভালো পারফর্ম করতে পারে। কিন্তু আমরা যদি এই ব্লেন্ডেডে না যাই, সেলফ লার্নিংয়ে না যাই, অনলাইনে না যাই, তাহলে এত বড় পরিবারকে ম্যানেজ করা যাবে না। কারণ ফেস টু ফেসে আপনি যদি চিন্তা করেন এই সবাইকে ট্রেনিং দিতে সময় লাগবে 20 বছর, ততদিনে পুরো কনসেপ্ট চেঞ্জ। যার জন্য আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা ফিল করি, অবশ্যই অনলাইন বা ব্লেন্ডেড এগুলোতে যেতে হবে। এবং সেলফ লার্নিংটা কিন্তু আমাদের সন্তানদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে, প্রয়োজন আছে এটার। অবশ্যই অবশ্যই। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে বাবা মারও কি ধরনের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার? আমি এই জন্য কথাটা বললাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে ফ্রিল্যান্সিং করে বা করতে চায় বা কিছু ডলার আয় করতেছে, কিন্তু বাবা মা মনে করতেছে যে জীবন নষ্ট করতেছে। আমি এরকম অনেকগুলা কেস আমি দেখছি যে বাবা মা মনে করতেছে যে এই তুই কেন মিডল ইস্টে যাস না, তুই কেন এখন তোর চাচার কাছে যাস না, চাচা আছে ইউরোপের কোনো একটা দেশে, যেখানে গিয়ে সে ট্যাক্সি চালাবে বা যেটাই করবে। কিন্তু ছেলেটা চাচ্ছে, ছেলেটা স্কুল কলেজ ইউনিভার্সিটির হয়তো বা রেজাল্টটা এভারেজ, কিন্তু সে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে বা চাচ্ছে বা তার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু বাবা মা জোর করতেছে যে না, তুমি এটা দিয়ে কিছু হবে না, তুই কি কম্পিউটারে কি করো সারাদিন বসে থেকে আমরা বুঝি না, আমরা শুনছি এগুলো ভালো না, তুই যা গিয়ে। মানে কারণ বাবা মার কাছে সফলতা মানে দেশ ছাড়া, বাইরে থেকে টাকা পাঠানো, অথবা সফলতা মানে হচ্ছে সরকারি চাকরি। এর বাইরে তার কাছে কোনো সফলতা নাই। আমার ছেলে হয় সরকারি চাকরি করবে, নাহলে আমার ছেলে আসলে দেশের বাইরে গিয়ে করবে, এবং আমি সবাইকে বলবো আমার ছেলে দেশের বাইরে আছে, টাকা পাঠায়। এই মানসিকতা কিন্তু একটা বড় পরিবর্তন দরকার, যে অনলাইনেও ভালো কিছু সম্ভব, দেশেও সরকারি চাকরি এবং বাইরে ভালো কিছু সম্ভব। সেই জায়গাটায় আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। মানে গার্ডিয়ানদের একটা সমাবেশও আমি ছিলাম, আপনি যেমনটি বললেন গার্ডিয়ানদের প্রত্যাশা কিন্তু তাই। কিন্তু এই যে দিন শেষে আমার সন্তানটা আসলে কেমন মানুষ, এই চিন্তাটা সুখী আছে কিনা এই উত্তর কিন্তু নাই। তাহলে আমি যখন গার্ডিয়ানদের প্রশ্ন করলাম যে আপনি কি চান না যে আপনার সন্তান ভালো মানুষ হোক, আপনাকে ফিল করুক, আপনাকে সাহায্য করুক, আপনার কাজকে ভাগ করুক? হ্যাঁ, এটা তো চাই। তাহলে এই কথাটা তো আপনি একবারও বলেন নাই। তো এটা যদি চান তাহলে আপনি কেন আপনার সন্তানকে শুধু এই সরকারি চাকরি আর এরকম বিদেশে পাঠানোটাই চিন্তা করছেন? আগে তো ভালো মানুষ বানাবেন তাকে। যখন আপনি তাকে ভালো মানুষ হিসেবে তৈরি করবেন, তখন তো সে আপনাকে ফিল করবে, আপনার পরিবারকে ফিল করবে, সে নিজেকে এমপ্লয়েবল করবে, সব তখন তার কাছে ধরা দিবে। কিন্তু সেই জায়গাটা থেকে আমরা আছি? আমরা কিন্তু নাই। এখন একটা জিনিস দেখেন, মানে এডুকেশনটা বলছিলাম যে শেয়ার্ড রেসপন্সিবিলিটিস। এই কারণেই এই আমার সন্তানের দায়িত্ব শুধু শিক্ষকের না, আমি যে প্রতিষ্ঠানে পাঠালাম তাকে তৈরি করার দায়িত্ব গার্ডিয়ান হিসেবে আমার, তাকে তৈরি করার দায়িত্ব স্কুলের সাথে সংশ্লিষ্ট অন্য যে স্টেক হোল্ডার আছে সবার, তাকে তৈরি করার দায়িত্ব সমাজের, তাকে তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের, সবার দায়িত্ব। এখন গার্ডিয়ান হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিসটুকু আছে আমি তো সেটা ঠিকমতো পালন করছি না। আমার মাথায় যে একটা জিনিস ঢুকে আছে যে আমার ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে, চাকরি করবে, এই একটা কনসেপ্ট তো আমাকে সব নষ্ট করে দিচ্ছে। হোয়ারেজ যখন আমি এই আর্নিংয়ের কথা চিন্তা করে তাকে দেশের বাইরে পাঠালাম, 5 বছর 10 বছর সে হয়তো থাকলো কষ্ট করে মিডল ইস্টে, কিছু পয়সা ইনকাম করলো এবং ফিরে এসে তার পরবর্তী লাইফটা কিন্তু খুবই মানবেতর। ফলে এই যে চিন্তাগুলো, এগুলো গার্ডিয়ানকে করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমিন ভাই, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই অভিভাবক সমাবেশ একদম নির্ধারিত বিরতি দিয়ে এটা হওয়া উচিত। এটা একদিকে যেমন প্রতিষ্ঠান থেকে হওয়া উচিত, অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিংবা রাষ্ট্রীয় অন্য কোনো উপায়ে গার্ডিয়ানদেরকে সচেতন করা উচিত। আমাদের, আপনি তো জানেন এখন মিডিয়া সহজ, এরকম চমৎকার চমৎকার পডকাস্ট করা যেতে পারে গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য, কিংবা আমাদের অন্য যে গ্রুপগুলো আছে
ওয়েবসাইটগুলো আছে সেখানে ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল করে ছেড়ে দেওয়া যেতে পারে। আমাদের অনেক টিভি চ্যানেল আছে, সেখানে এগুলোকে একটু একটু করে ছেড়ে দেওয়া যেতে পারে। গার্ডিয়ানদের যে জায়গাগুলোতে এমফাসাইজ দেওয়া দরকার সেগুলো করা যেতে পারে। ইভেন আমার কাছে মনে হয় যে আমাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাই তো আসলে মানুষের কাছে সবচেয়ে বেশি যায়, তাদের কাছে এই ধরনের মেসেজগুলো পৌঁছানো দরকার একদম লিখিতভাবে, তারা যাতে তাদের বক্তব্যে এই কথাগুলো বলে। আমাদের অনেক ডিশ লাইন এখন কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, সেখানে এই মেসেজগুলো যাওয়া দরকার যে গার্ডিয়ানের ভূমিকাটা আসলে কী হবে, স্পেসিফিকভাবে কয়েকটা ইস্যু, যাতে তার সন্তানটা বিপথে না যায়, যাতে তার সন্তানের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে, যাতে তার সন্তানটা লেখাপড়ায় থাকে, যাতে তার সন্তানটা একটা স্কিল অর্জন করে নিজেকে এমপ্লয়েবল করতে পারে, যাতে তাই সে একটা মানবিক মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এই যে জিনিসগুলো, এইগুলো করার জন্য যে ছোটো ছোটো টিপসগুলো আছে, আপনি নিজেও এই লাইনের মানুষ, অনেক ভালো টিপস আপনি জানেন। এই জিনিসগুলোকে যদি আমরা ধরেন একটু গ্রন্থিত করে এই মিডিয়াগুলোতে একটু দিতে পারি, আমার মনে হয় গার্ডিয়ানরা সচেতন হবে। না, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভাইয়া, আজকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা একটা চমৎকার আলাপ করলাম। মুক্তপথের সাথে আমরাও ইনশাল্লাহ কাজ করব ফিউচারে একসাথে, এবং এটা একটা চমৎকার প্রজেক্ট গভর্নমেন্টের। আমি মনে করি মানুষের এটা সম্পর্কে জানা উচিত এবং এটার প্রচার প্রসার হওয়া উচিত, কারণ এটার মাধ্যমে অনেক মানুষ ভীষণ রকম বেনিফিটেড হতে পারে, চাকরি পেতে পারে, আয় বাড়াতে পারে। সো থ্যাংক ইউ আপনাকে আজকে আপনার সময় দেওয়ার জন্য। আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা যে অনেক সময় নিয়ে এই কথাগুলো আমরা শেয়ার বললাম শুধুমাত্র আমাদের সন্তানদের জন্য। আমাদের এই প্রজেক্ট থেকে যে কোর্সগুলো করা হচ্ছে, এই কোর্সগুলো করে যদি আমাদের সন্তানরা নিজেকে এমপ্লয়েবল করতে পারে, যদি পথ দেখে এরা যদি নিজের একটা জায়গা তৈরি করতে পারে, তাহলে আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে। এবং আমরা চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের সন্তানরা এই কোর্সগুলো সম্পর্কে জানুক, মুক্ত পাঠ সম্পর্কে জানুক এবং নিজেকে এমপ্লয়েবল করুক। আমি একদম শেষে এসে এই চ্যানেলটার সফলতা প্রত্যাশা করছি, যাতে করে সবাই দেখে, আমাদের তরুণ প্রজন্ম যাতে এগুলো দেখে যেন নিজের পথ তৈরি করে নিতে পারে। ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।